So yeah, what's up everyone? Welcome back to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আর as usual আমি আবার আমি গ্যাপ করছি। কারণ আছে, কারণ হলো আবার আমার সেই একই চাপ, মানে লাইফে তো অনেক কিছু করতে হবে, এটা তো আর আমার পার্মানেন্ট ক্যারিয়ার না। একটা পার্মানেন্ট ক্যারিয়ার দিক ফোকাস হয়েছি, এখন সেই ক্যারিয়ারটা সেই জিনিসটা খুব পরিমাণে অ্যাচিভ করার দরকার, যার কারণে একটু হার্ডওয়ার্ক বেশি করা লাগতেছে, একটু বেশি পড়ালেখা করা লাগতেছে। এই জন্য একটু হালকা পাতলা ডিলে হচ্ছে, একটু কম দেখা যাচ্ছে আর কি আমাকে। এই জন্য আর কি, মানে টোটাল বিষয়টা হলো এটা। তো যাই হোক, কথা বেশি না বাড়াই, পার্সোনাল লাইফ কেন্দ্রিক কথা বলার জন্য পরে আর একটা নতুন ভ্লগ আনা যাবে, কিন্তু আজকের ভ্লগের মেইন টপিক এইটা। তো মোটামুটি সবাই দেখেই বুঝতে পারতেছেন আমি কোন বাইকটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা হলো বাংলাদেশের রাস্তার, মানে আমার মতে, জানি না অনেকের পার্সপেক্টিভ আলাদা হতে পারে, অনেকের চিন্তাধারা আলাদা হতে পারে, বাট আমার মতে এটা হলো বাংলাদেশের রাস্তার সবথেকে বেশি কমফোর্টেবল বাইক। So guys, this is the comfort king of Bangladesh, মানে বাংলাদেশের রাস্তায় ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল বাইক, যেটা রাইড করে আপনি আপনার যে রাইডটা ওটা আপনি টোটাল এনজয় করতে পারবেন। বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে এই বাইকটা আসলে লং টাইম রাইডিং পারপাসের জন্য বানানো হয়েছে, যারা আসলে অফিস বেশি করে বা যারা দূরের একটু জার্নি বেশি করে। আর ট্যুরের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বাইকটা বেস্ট। আমার কাছে এর থেকে ভালো ট্যুর দেওয়ার মতো বাইক মনে হয় না, কারণ আপনি পাওয়ার ডেলিভারি ভালোই পাচ্ছেন, নিয়ে টর্কও একটু মোটামুটি আছে, কিন্তু কিছু কিছু দিক দিয়ে পিছিয়ে আছে টর্কে, বাট তাও ভাই যেটা আছে আমার এটা থেকে ভালো লাগে না। আমি যেটা বলতেছি, এই বাইকটা হলো টোটালি কমফোর্টেবলের জন্য। আপনি যখন রাইড করবেন আপনি একটা কমফোর্ট ফিল করবেন। তো বাইকের আউটলুকের দিক না যায়, কজ গোপালগঞ্জে রিসেন্টলি হয়েছে বৃষ্টি, যার কারণে এই যে কেদা সবখানে মেখে আছে, ময়লা মেখে আছে, কারণ গোপালগঞ্জের রাস্তা, আমাদের যে মেইন রোড ওইটা আসলে আন্ডার কনস্ট্রাকশনে, যার কারণে রাস্তাঘাটের অবস্থা হয় খুবই খারাপ। হালকা পাতলা বৃষ্টি হলে কেদা পুরো গাড়ি ভরে যায়। সো গাইস, এই বাইকটাতে আপনি পেয়ে যাচ্ছেন 149 সিসির এয়ার কুলড 4 স্ট্রোকস 2 ভালভ একটা ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারে 12.4 PS at 7500 RPM and maximum torque দেয় 13.00 নিউটন মিটার, টর্ক at 6500 RPM। যদিও এটা এই বাইকের ইঞ্জিনের ক্যাপাবিলিটি যেটা কোম্পানি ক্লেম করে, বাট 13 নিউটন মিটার টর্ক আমি এই বাইকটা রাইড করে ফিল করি নাই, কারণ আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে অন্য অন্য বাইক, জিক্সারে মেবি 13 পয়েন্ট, জিক্সার যে মডার্ন প্রথম ভার্সনটা ওইটাতে মনে হয় 13.0 নিউটন মিটার টর্ক ইউজ করা হয়েছে। আমার কাছে ওইটার টর্ক এটার থেকে একটু বেশি মনে হয়। হতে পারে যে এটার বডি শেপ আর অ্যারোডাইনামিক্সের জন্য এটার টর্ক বা এটার স্পিডিং করার ক্ষমতা একটু কম, ওয়েটের জন্য ঝামেলা হয় অনেক ক্ষেত্রে, এটা টায়ার ওয়াইড, এসব ক্ষেত্রে এসব কারণে আপনার টর্কের বা স্পিডিংয়ের ইনফ্লুয়েন্সের একটু আপ ডাউন দেখা যেতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এই ছিল বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। বাইকের যদি সাসপেনশনের দিকে আসি, তাহলে সামনে ইউজ করছে একটা টেলিস্কোপিক সাসপেনশন, দেখতেই পাচ্তেছেন। আর এটা হলো বাংলাদেশের রাস্তার জাতীয় সাসপেনশন, এর থেকে ভালো সার্ভিস এই রোডে কোনো সাসপেনশন দিতে পারে না। ইউএসডি যদি কেউ প্রেফার করেন তাহলে আমি বলবো যে নট ফর বাংলাদেশি রোড, মানে বুঝতে হবে কমিউটার বাইকের জন্য এই সাসপেনশনই বেস্ট। পিছনের সাসপেনশন ভাই, এটাই হলো এই বাইকের মূল জিনিস। 4 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন, যেটা এই বাইককে কমফোর্টের কিং বানাইছে। মানে এই সাসপেনশনটায় দিয়ে হয় কি, যে ভালো ভালো ভাঙা মেরে দিবেন, স্পিড ব্রেকার মেরে দিবেন, আপনি আসলে ফিলও করতে পারবেন না কি হচ্ছে না হচ্ছে, কি হয়েছে না হয়েছে। একটা সুন্দর একটা আরামদায়ক আপনাকে রাইড এইটা প্রিফার করে। তো আমি যে সময় আমার পালসার বা আরটিআর চালাই, অন্যদের আরটিআর
অন্যদের আরটিআর বা অ্যাপাসে আমি যখন রাইড করি তখন হয় কি যে একটু ভাঙাচোরা মারলেই ভাই পুরো শরীরটা ধরে একটা ঝাঁকুনি মারে, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে ভাই এটা না। এটা হলো কি বলবো, মানে আমি এই জন্যই বলতেছি এটা কমফোর্ট কিং। প্লাটিনার পরে যদি ধরতে পারেন মোস্ট স্মুথ যে সাসপেনশনগুলো আছে তার মধ্যে একটা এটা ইউজ করছে। তো এই ছিল বাইকের সাসপেনশন। যদি ইলেকট্রনিক্স নিয়ে কথা বলেন, পুরো বাইকটা আপনার এলইডি সেটআপে আসে। দ্য হায়ার লেভেল অফ ইলেকট্রনিক্স এই বাইকে ইউজ করা হয়েছে। কমিউটার বাইকের ক্ষেত্রে এর থেকে বেশি ইলেকট্রনিক্সের কোনো প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না। মিটার কনসোলের দিকে আসলে সুন্দর একটা মিটার কনসোল, আর এটা হলো এফজেড ভার্সন 3 যেটা জাতীয় মিটার আর কি। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট ভাই আমার যদি পার্সোনাল অপিনিয়ন নেন আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এটা অনেকের কাছে মনে হতে পারে ভাই কি বললো না বললো, বাট আমার এটা হলো পার্সোনাল অপিনিয়ন, যেটা ভালো লাগে না আমার কাছে এই ডিসপ্লেটা থেকে, এই মিটার কনসোলটা থেকে আমার কাছে আপনার এফজেডএস ভার্সন 2 মিটার কনসোলটা আরও বেটার মনে হয়েছে। তো বাইকের ইঞ্জিনের কথা তো বললামই, আরেকটা কথা হলো এই বাইকটা আসে এফআই ইঞ্জিনের সাথে। আর এফজেড ভার্সন 2 পর থেকে এফজেড ভার্সন 2 ভার্সন 3 কোনো বাইকটাই আপনার ফিউল ইনজেকশন ছাড়া আজ পর্যন্ত মার্কেটে আসে নাই। এটা এবিএস ভার্সন, সিঙ্গেল ডিস্ক এবিএস। এই যে ফ্রন্টে সুন্দর একটা এবিএসের যেই মেকানিজমটা সেটা এই যে ইনস্টল করা আছে, আর এটা এবিএসটা খুব ভালোভাবে কাজ করে, খুব স্মুথলি কাজ করে, এই জিনিসটাও ভালো। আসলে ইয়ামাহার ক্ষেত্রে অনেকগুলা কমপ্লেন মানুষের থাকে না, মানে কমপ্লেন রাখার মতো কিছু নাই। কারণ ইয়ামাহা, আমি একটা জিনিস খেয়াল করছি, যদি প্রাইসিংও বেশি নেয় আসলে ইয়ামাহার বাইকগুলো আসলে ওভার প্রাইসিং থাকে বাংলাদেশের রাস্তায়, কিন্তু এই বাইকগুলার যেসব পার্টসগুলো ইউজ করা হয় বাইকটা বিল্ড করতে, কোনো পার্টসের উপরে কারো কোনো কমপ্লেন আসে না। যদি ডিউরাবিলিটিতে বলেন তাও ইয়ামাহা এগিয়ে, যদি আপনি কমফোর্টে বলেন তাও এগিয়ে, ব্রেকিংয়ে এগিয়ে, মাইলেজে এগিয়ে। মাইলেজের কথা তো বলতে ভুলে গেছি। তো এই বাইকটা সিটিতে 49.1 কিলোমিটার পার লিটার মাইলেজ দেয়। এটা হলো কোম্পানি ক্লেম করে, বাট এটাই সত্য। শুনতে একটু অন্যরকম মনে হলো, এটাই সত্য ভাই। এটা কোনো ক্ষেত্রে 50+ মাইলেজও অফার করতে থাকে। যদি আপনি ইকো মোডে বাইকটা রাইড করেন তাহলে আপনি 50+, কোনো ক্ষেত্রে 55+ও আপনি মাইলেজ পাবেন। হাইওয়েতে যদি কেউ মোটামুটি একটা লেভেলে রাইড করতে থাকে, একটা মোটামুটি এই স্পিডিং করে, তাহলে সে আপনার 55 থেকে 60 কিলোমিটার পার লিটারও মাইলেজ এই বাইকটা থেকে পাইছে। এটা ভাই এই বাইকের ওনারও পাইছে, যে বাইকটা আমার সামনে আছে এই বাইকের ওনারও আমাকে বলছে যে ভাই এই মাইলেজটা আমি এই বাইক থেকে পাইছি। যদিও আমার এই বাইক না, আর আমি অত লং টার্ম এই বাইকটা কখনো ইউজ করি নাই। নিজের কেনা থাকলে ভাই কেউ লং টার্ম ইউজ করতে পারে না। আমি যেটা বলবো সেটা হলো কেউ ইউজ করছে তার ফিডব্যাক যেটা দিছে আমি আপনাকে সেটাই বলতে পারবো, বাট আমি ইউজ করে এই মাইলেজটা পাইছি এটা আমি আপনাকে বলতে পারবো না। কারণ আসলে সত্যি বলতে ভাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমি, আমার কাছে পালসার একটা আছে, আর এছাড়া কোনো বাইক কেনার টাকা এখন পর্যন্ত নাই। মানেন কি বা নাই মানেন। যদি আসি আপনার টায়ার সেকশন নিয়ে, পিছনের টায়ারটা ইউজ করছে 140, 60 অ্যান্ড 17 মেবি 17 সেকশনের টায়ার। 140/60/17 সেকশনের একটা টায়ার ইউজ করছে, রিম অ্যালয় রিম, এটা অ্যাজ ইউজুয়াল এখন সব বাইকেই থাকে। সামনের টায়ারটাও 100/60/17 সেকশনের একটা টায়ার, সামনেও আপনার অ্যালয় রিং পাচ্ছেন। আর এখন ভাই নতুন জেনারেশনের বাইকগুলা কখনো ওই আগের মতো স্পোকের রিং এখন আর দেয় না। রিং নিয়ে আমার মতে আসলে বলার কিছু নাই, সবই অ্যালয় রিং। সামনের ব্রেকিং সিস্টেমটা বাইবেয়ারের, অ্যান্ড এটার পিছনের ব্রেকিং সিস্টেমটাও বাইবেয়ারের করছে। বাইবেয়ার নিয়ে কথা হলো, বাইবেয়ার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বা ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলে রিলায়েবল একটা ব্রেকিং সিস্টেম বিল্ড করার একটা কোম্পানি। মানে এই টাইপের ব্রেকিং সিস্টেম কোনো কোম্পানি বিল্ড আসলে করতে পারে না। আমরা অনেক ক্ষেত্রে করি কি, যে ব্রেকটা ইনস্টল করা আছে ওইটা আমরা চেঞ্জ করে
অন্য কোম্পানির বা অন্য কোনো ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম আমরা ইনস্টল করি, এখানে মনে করি যে আমরা যে ভালো কাজ করলাম, বাট আসলে ভাই তাই না। আপনার বাইকের সাথে আপনাকে যেটা দিছে আপনি বিশ্বাস করেন ভাই এটাই বেস্ট। বাইবেয়ার থেকে বাইবেয়ার, এনএসজি এরকম কিছু টপ লেভেল ব্র্যান্ড আছে যেগুলো আসলে এই কোম্পানিগুলো ইউজ করে। আপনি কখনোই মনে করবেন না যে এই বাইবেয়ার ব্রেকিং সিস্টেমটা সব বাইকে দিছে বলে এটা কমন, বলে এটা খারাপ, তা না। এটা কমন এই জন্যই যে এটা বেস্ট, এটা মেনে নিতে হবে। সামনের ডিস্কটা এটা এবিএস সিস্টেম করা, আর ইয়ামাহার এবিএস আসলে খুবই ভালো। আসলে আমি এখন টেস্ট করি না, একটা জিনিস খেয়াল করা হয়নি যে এটার এবিএস কত থেকে রান করা শুরু করে, আমি এটা আসলে খেয়াল করি না। অনেকগুলো আছে যে 5 থেকে, অনেকগুলো আছে 10-এর এবিএস রান করে। আমি মনে হয় 4Bর এবিএসে পাইছিলাম যেটা 15-এর পরে যে এবিএস চালু হয়, এর আগে এবিএস রান করে না, আসলে দরকারও হয় না। কিন্তু আমার মনে হয় এফজেডে 5 কিলোমিটার পার আওয়ারের পর থেকেই আপনার এবিএস চালু হয়ে যায়, এবিএস ওয়ার্ক করা শুরু করে। তাহলে সামনের ডিস্কটা আসলে খুব বড়সড় একটা ডিস্ক, আর আমার মনে হয় এটা ওই এফজেডএস ভার্সন 2 তো সেমই একটা ডিস্ক ইউজ করা, 282 এর একটা ফ্রন্ট ডিস্ক, আর ব্যাকেও ওই সেমই ডিস্ক আমার কাছে যেটা মনে হয়েছে। হ্যাঁ, ওইটাই 220 এর একটা ডিস্ক ব্যাকে ইউজ করছে। এই জিনিসটা আমার কাছে মোটামুটি, আমি কি বলতে পারি, মোটামুটি না, হায়ার লেভেলের টপ লেভেলের একটা ব্রেকিং সিস্টেম আপনি এই বাইকটা থেকে পাবেন। কজ 150 সিসির একটা বাইকে এর থেকে বড় ডায়ামিটারে কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। এটা কোনো প্রশ্ন আসে না। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার, বেশি করতে পারতো, দেখে মনে হয় অনেক বেশি, বাট উপরেরটা একটা খোলসটা খুললে এতটুকু একটা ফিউল ট্যাঙ্ক আছে এর ভিতরে। এর থেকে বেশি কিছু আপনারা কেউ এক্সপেক্ট করবেন না দয়া করে। এটা এই পর্যন্ত থেকে এটা টপ, এর বেশি না। যদি ইঞ্জিন নোটটা একটু শুনি, যদিও বাইকটা অনেকদিন সার্ভিস করানো হয় না ওর, যেটা বললো আমাকে, তারপরেও মেবি এটা তো এফজেড, ইঞ্জিন নোট ভালো হওয়ারই কথা। তো এইটা হলো এই বাইকের ন্যাচারাল ইঞ্জিন নোট, আর এটা ওয়ান অফ দ্য মোস্ট স্মুথ একটা সাউন্ড এটা বার করে। কজ হলো এফজেডের ইঞ্জিনগুলো বা ইয়ামাহা কোম্পানির ইঞ্জিনগুলো অনেক রিফাইন হয়, মানে অনেক অনেক বেশি রিফাইন হয়। এত বেশি রিফাইন ইঞ্জিন অন্য কোনো বা ইন্ডিয়ান কোনো ব্র্যান্ডের বাইকে সচরাচর দেখা যায় না, যেই পরিমাণ রিফাইন এই এফজেড সুজুকি এরা করে। আর আমার কাছে এফজেড ভার্সন 3-এর ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ মনে হয়, একটা মিষ্টি সাউন্ড বের করে, যেটা এই বাইক অনুযায়ী ভালো আছে। সিট হাইট নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে আমার কাছে মনে হয় না যে এটা সিট হাইট তেমন একটা বেশি। আমার পা টোটালি টাচ করে, আমার হাইট হলো 6 ফিট, বাট আমার কাছে মনে হয় এটা 5.5 ফিট বা 5.4 যারা আছে তারাও রাইড করতে পারবে। এটা সিট হাইট হাইয়েস্ট 690 থেকে 720 পর্যন্ত হতে পারে, এর বেশি না। আর এই বাইকটার একটা কমপ্লেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম। বাকি কথা আমি রাইডেই বলি। অ্যাজ ইউজুয়াল যদি আপনি বলেন এফজেডের রাইডিং পারফরমেন্স বা আপনি রাইড করে আপনি কেমন একটা এক্সপিরিয়েন্স পাবেন, তাহলে চোখ বন্ধ করে একটা জিনিস বলা যায় যে ভাই, ওয়ান অফ দ্য মোস্ট স্মুথ ইঞ্জিন আর ওয়ান অফ দ্য মোস্ট স্মুথ সাউন্ড এই বাইকটা থেকে আসে, যেটা আসলে এই কমফোর্টের সাথে মানায়। আর কমফোর্টের বিষয় তো কোনো কথাই নাই ভাই, কমফোর্ট এই বাইকে স্যাক্রিফাইস করা হয় না কোনো দিক দিয়ে। মানে আমি কি বলবো, মানে আপনার যদি আমার কথা না বিশ্বাস হয়, আপনি অন্য কারো কথাই আপনি দেখতে পারেন ভাই, সবাই মনে হয় এক কথাই বলবে যে এই বাইকটা হিউজ কমফোর্টেবল। আমি এর থেকে কমফোর্টেবল বাইক বাংলাদেশের রাস্তায় আজ পর্যন্ত চালাই নাই। এখন ভাই আপনি যদি অ্যাডভেঞ্চার বাইকগুলোর কথা বলেন সেখানে ভুল হবে। কমিউটার বাইকের ক্ষেত্রে ঠিক আছে, এটা মোস্ট কমফোর্টেবল, বাট অ্যাডভেঞ্চার বাইক তো ভাই অ্যাডভেঞ্চার বাইক, এখানে আসলে চাপা মারার মতো বা বয়ান দেওয়ার মতো কিছু নাই। অ্যাডভেঞ্চার বাইকের সামনে এর কমফোর্ট আসলে টেকবে না। এটা আসলে লেভেলটাই আলাদা, দুটা জিনিসের লেভেল এক না।
সম্পূর্ণ ডিফারেন্ট। তো আমি একটা জিনিস সবসময় বলছি যে এই বাইকের ইনিশিয়েন্স আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু একেবারে যে কম তাও না, সুন্দর একটা স্মুথ ইনিশিয়েন্স দেয়, যেটা আছে ওইটা ইনাফ। আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বেশি ইনিশিয়েন্স কোনো বাইকের দরকার হবে না, এর থেকে বেশি ইনিশিয়েন্স দরকার হয়ই না, যা আছে ভাই ঠিক আছে। আর এই বাইকটা আসলে ওরকম টানাটানি খেঁচাখেঁচি রাইডারদের জন্য পারফেক্ট না, আর এরকম রাইডাররা এইসব বাইক কিনেও না। এটা যারা ঠান্ডা মাথার রাইডার, যারা ট্যুর দিতে পছন্দ করে বা যারা ইউজুয়ালি লং রাইড বেশি করে, তাদের জন্য এই বাইক কমফোর্টেবল রাইড লাগবে, বেটার মাইলেজ লাগবে, অ্যাভারেজ স্পিড লাগবে, ইঞ্জিন স্মুথ লাগবে। যদি এইগুলা হয় আপনার প্রেফার, তাহলে আপনি অবভিয়াসলি এই বাইকটা চুজ করতে পারেন। আপনার প্রিফারেন্স অনুযায়ী এই বাইকটা ওয়ান অফ দ্য বেস্ট হবে তাহলে। আর ভাই আমি আসলে যদি আপনারা যদি কেউ বলেন যে ভাই আপনার ব্যক্তিগত মতামত কি, যদি কেউ আপনাকে বলে ভাই আমার একটা কমফোর্টেবল বাইক দরকার, তাহলে আপনি কোন বাইকটা সাজেস্ট করবেন? ভাই বিশ্বাস করেন চোখ বন্ধ করে বলবো এফজেডএস ভার্সন 3। এর উপর দিয়ে কমফোর্টেবল রাইডের জন্য কোনো বাইক ভাই আসলেই বাংলাদেশের রাস্তায় নাই। আপনি মানেন কি নাই মানেন, আমার কথা না মানেন অন্যদের কাছে জিজ্ঞাসা করেন, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল বাইক। এই বাইকটার মাইলেজ ভালো ভাই, এই বাইকটার স্পিড অ্যাভারেজ, এই বাইকটার কমফোর্ট তো 10-এ 10। বাইকের আউটলুকটা আপনার কাছে খারাপ মনে হতে পারে, একটু ফ্যাটি শেপ আর একটু লো হওয়াতে অনেকের কাছে খারাপ মনে হয়, বাট আপনি বসলে আপনি রাইড করলে তেমন একটা বাজে মানাবেও না। আমাকে আমার বন্ধুরা যেটা বললো যে এটা মানায় নেওয়া যায় তোমার শরীরের সাথে, তো আমার ভাই আমার ওয়েট 80 আপ, হাইট 6 ফিট আপ, তো আমার মতো শরীরের সাথে যদি মানায় নেওয়া যায়, তা আমার কাছে মনে হয় যে ভাই আপনাদের কাছেও এটা আহামরি তেমন বেশি কিছু তেমন খারাপ দেখা যাবে তেমন কিছু না। আপনি আউটলুকের দিক দিয়ে গেলেও এটাকে আমি অ্যাভারেজ হলেও আমি 7 রেটিং দিব আউটলুকে। ভাই তেমন একটা ভালো লুক আমার কাছেও মনে হয় না, অনেস্টলি তেমন একটা ভালো আমার কাছেও মনে হয় না, বাট যা আছে ইনাফ আছে, এর থেকে বেশি কারো দরকার পরে বলেও আমার মনে হয় না। তো এই আউটলুকে আর এই প্রাইস রেঞ্জে 3 লাখ সামথিং, মানে এখন হলো ভার্সন 4-এর জামানা আইছে, তো ভার্সন 4 মনে হয় অলমোস্ট 3 লাখ, ওয়াই কানেক্টটা এবিএস। তো এই প্রাইস রেঞ্জে যদি কমফোর্টেবল বাইক কেউ খোঁজে, তাহলে আমি বলবো যে ভাই এফজেডের উপর দিয়ে কোনো বাইক এই লেভেলের কমফোর্ট আপনাকে দিতে পারবে না। দ্য কমফোর্ট কিং, এটাকে আমি খালি বলি নাই, একটা কজ আছে এখানে, এটা অ্যারোডাইনামিক্স নিয়ে, এই জন্য এটা অনেক ক্ষেত্রে থেমে যায়। কারণ এটার যে অ্যারোডাইনামিক বা এটার যে আউটলুক করা, এখানে আপনার প্রচুর পরিমাণে উইন্ড ব্রাস্ট বাঁধে। এটার অ্যারোডাইনামিক শেপ তেমন একটা ভালো না, মানে উইন্ড কাটার যেই ক্যাপাবিলিটি সেটা এই বাইকে ওই লেভেলের নাই, যেই লেভেলের আসলে দরকার পড়ে, মানে টপ এন্ড বা ভালো একটা স্পিড নিতে। তো ওই জন্য কোনো ক্ষেত্রে এটা কম। আর এটার ওয়েট হলো 134 কেজি, একটু বেশি ওয়েটেরই বাইক, হালকা পাতলা ভারী বাইক। আর আপনার টায়ার সেকশন অনেক বেশি হওয়ায় এটার ভালো একটা গ্রিপও নেয় মাটিতে বা রাস্তায়, যার কারণে আপনার একটু স্পিডটা কম বেশি মনে হতে পারে। তো এসব কথা বাদ দেই, তাহলে আমার মনে হয় যে আজকের ভ্লগটা এই পর্যন্ত এন্ড করা যায়। আর যদি আমাকে কেউ বলে যে ভাই লং ট্যুরে যাই বা লং রাইড করি, কমফোর্ট লাগবে, তাহলে আমি অফকোর্স আপনাকে বলবো যে আপনারা চোখ বন্ধ করে এফজেডএস ভার্সন 3 নিয়ে নিতে পারেন। আপনারা ভাই একটা কথা বিশ্বাস করেন, আপনারা মানেন না মানেন, একটা জিনিস বাস্তব, যে যদি কমফোর্টেবল বাইক লাগে, যদি কমফোর্টেবল রাইড চান আপনারা কেউ, যদি লং রাইড করতে চান আপনারা কেউ, যদি আপনি এই বাইকটা নেন, তাহলে আপনি ভাই ঠকবেন না। আপনি যেটা প্রিফার করবেন আপনি সেটাই এই বাইকে পাবেন। তো দ্যাটস অল গাইস, দিস ইজ দ্য এন্ড। অ্যান্ড কষ্ট হয়ে গেছে ভাই, খুব লেভেলে কষ্ট হয়ে গেছে। সো দিস ইজ দ্য এন্ড, অ্যান্ড দেখা হচ্ছে আরেকটা নতুন ভ্লগে ইনশাল্লাহ। তাড়াতাড়ি ভ্লগ আসবে, বাট ভাই না, বাকি কথাগুলো সামনের দিনই বলবানি, সামনে একটা ভ্লগেই বলি, ডেইলি লাইফ ভ্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর যদি কোনো নতুন ভিউয়ার্স থাকেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের কাছে একটু ছড়াই দেবেন,
দ্যাটস দ্য এন্ড। আল্লাহ হাফেজ, সবাই থাকবেন ভালো। স্টে সেফ, স্টে টিউনড অ্যান্ড স্টে উইথ 7 Seas।